বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ আয়োজিত আজকের এই আন্তর্জাতিক সেমিনারের সভাপতি, এখানে ভারত, নেপাল, শ্রীলঙ্কা থেকে আগত ভারতীয় কর্মী সংগঠনের নেতৃবৃন্দ, রুশ বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক ডক্টর আহমেদ রফিক, বাংলাদেশের বামপন্থী আন্দোলনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ সহ উপস্থিত কংগ্রেস এবং বন্ধুগণ, আজকে এই সেমিনারে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে আলোচনার সূত্রপাত হিসেবে আমি অক্টোবর বিপ্লবের শিক্ষা, অর্জন ও প্রাসঙ্গিকতা শীর্ষক প্রবন্ধটি উপস্থাপন করছি। গত শতাব্দীর প্রথমার্ধে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ও বিপুল প্রভাব বিস্তারকারী দুটি ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল। একটিতে ছিল ধ্বংসের তাণ্ডব, অপরটিতে ছিল সৃষ্টি সুখের উল্লাসের বিস্ময়কর ও অভাবিত জাগরণ। 1914 সালে সাম্রাজ্যবাদী শক্তিসমূহ বিশ্ব দখল ও সম্পদ ভাগ বাটোয়ারার প্রতিদ্বন্দ্বিতায় দুই ভাগে ভাগ হয়ে এক পক্ষে ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া, অন্য পক্ষে জার্মানি, অস্ট্রো-হাঙ্গেরি ও তুরস্ক মিলে প্রথম প্রলয়ঙ্কারী বিশ্বযুদ্ধ বাধায় লক্ষ কোটি মানুষ প্রাণ হারান, পঙ্গুত্ব বরণ করেন। এই 3 বছরের মাথায় 1917 সালে জুলিয়ান ক্যালেন্ডার মতে 25 অক্টোবর আর গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 7 নভেম্বর রাশিয়ায় সমাজ রূপান্তরের এক যুগান্তকারী বিপ্লব সংঘটিত হয়। কমরেড লেনিনের নেতৃত্বে রাশিয়ার বলশেভিক পার্টি শ্রমিক কৃষক মৈত্রীর ভিত্তিতে বিপ্লব সম্পন্ন করে। বিপ্লবটি ছিল শ্রমিক রাজ, কৃষক রাজ প্রতিষ্ঠার সমাজতান্ত্রিক বিপ্লব, অর্থাৎ শ্রেণীবিভক্ত পুঁজিবাদী সমাজ রাষ্ট্র থেকে শ্রেণীহীন সাম্যবাদী সমাজে উত্তরণের অন্তর্বর্তীকালীন পর্যায়ে পাড়ি দেওয়ার বিপ্লব। সমাজের ভিত্তি, গতি প্রকৃতি ও সমাজ বিকাশের ঐতিহাসিক নিয়ম বিজ্ঞানসম্মতভাবে অনুসন্ধান বিশ্লেষণ করে মনীষী কার্ল মার্কস ও তার ঘনিষ্ঠ সহযোগী ফ্রেডেরিক অ্যাঙ্গেলস সমাজতান্ত্রিক বিপ্লবের তত্ত্বীয় কাঠামো নির্মাণ করেছিলেন 1848 সালে, যা কমিউনিস্ট ইস্তেহার হিসেবে পরিচিত। পুঁজিবাদী সভ্যতার বিকাশ প্রক্রিয়ায় সৃষ্ট সর্বোচ্চ জ্ঞান তত্ত্বের সার সংকলন করে এবং তার সীমাবদ্ধতা অতিক্রম করে, বিশেষ করে ইংল্যান্ডের অর্থশাস্ত্র, জার্মানির দর্শন, ফ্রান্সের সমাজতত্ত্ব, ইউরোপের প্রকৃতিবিজ্ঞান ও শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে মার্কস অ্যাঙ্গেলস সমাজতন্ত্র তথা সাম্যবাদের ঐতিহাসিক পরিণতির নির্দেশক তত্ত্ব নির্মাণ করেন। কিভাবে তার বাস্তবায়ন সম্ভব, কোন শ্রেণীর নেতৃত্বে, কোন ধরনের রণনীতির রণকৌশলে ও সাংগঠনিক প্রস্তুতিতে সম্ভব, তার একটা প্রাথমিক রূপরেখা তুলে ধরেন। পাশাপাশি মার্কস ও অ্যাঙ্গেলস উভয়ে প্রথম কমিউনিস্ট লীগ ও পরে প্রথম আন্তর্জাতিক হিসেবে খ্যাত ইন্টারন্যাশনাল ওয়ার্কিং ম্যানস অ্যাসোসিয়েশন করে তোলার সংগ্রাম শুরু করেন। লেনিন বলেছেন, মার্কস ছিলেন এই সংগঠনের হৃদয় ও আত্মা। 1848 সালে ব্যর্থ বিপ্লবের 23 বছর পর 1871 সালে ফ্রান্সের স্বতঃস্ফূর্ত ক্ষমতা দখলের মাধ্যমে বিশ্বের প্রথম শ্রমিক শ্রেণীর সরকার প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয়, যা মাত্র 72 দিন স্থায়ী হয়েছিল। কিন্তু ব্যর্থতার কারণে শ্রমিক শ্রেণীর চরম দমন পীড়নে ও হত্যাযজ্ঞের শিকার হলেও প্যারি কমিউনের ব্যর্থতা থেকে কমিউনিস্ট বিপ্লবীরা মূল্যবান শিক্ষা লাভ করে, যা বিশ্লেষণ কার্ল মার্কস তার অমূল্য গ্রন্থ দ্য সিভিল ওয়ার ইন ফ্রান্সে অনবদ্যভাবে তুলে ধরেছিলেন। প্যারি কমিউনের শিক্ষাকে হাতিয়ার করে 46 বছর পরে রাশিয়াতে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে নভেম্বর বিপ্লব সফলতা লাভ করে। নভেম্বর বিপ্লব রুশীয় অভ্যন্তরীণ সমাজ ব্যবস্থার যেমন মৌলিক পরিবর্তন আনে, তেমনি আন্তর্জাতিক পরিসরেও প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব ফেলে। আদিম গোষ্ঠীবদ্ধ সমাজ পেরিয়ে শ্রেণীবিভক্ত দাস সভ্যতা, সামন্ত সভ্যতা অতিক্রম করে পুঁজিবাদী সভ্যতা প্রাথমিক অবস্থায় অবাধ প্রতিযোগিতার মধ্য দিয়ে অগ্রসর হয়। পুঁজিবাদের স্বাভাবিক নিয়ম হিসেবে ক্রমাগত পুঁজি সঞ্চয়ের অনিবার্যতার পথে চলতে চলতে পুঁজিবাদ একচেটিয়া স্তরে উপনীত হয়, যা কার্ল মার্কস তার প্রখ্যাত পুঁজি গ্রন্থে বিশদ আলোচনা দেখিয়েছিলেন। কিন্তু তারপর পুঁজিবাদ যে সাম্রাজ্যবাদী স্তরে পৌঁছে গেছে, মার্কস তা দেখে যেতে পারেননি। রুশ বিপ্লবের নেতা কমরেড লেনিন তার সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়ে বলতে তথ্য, উপাত্ত, ব্যাখ্যা ও যুক্তি সহকারে বিচার বিশ্লেষণ করে দেখিয়েছেন, সাম্রাজ্যবাদের স্তরে এসে পুঁজিবাদী একচেটিয়া শক্তি কোন প্রয়োজনে দুনিয়া ভাগাভাগিতে লিপ্ত হবে এবং যুদ্ধ বিগ্রহ কেন অনিবার্য হয়ে উঠবে। ফলে পুঁজিবাদের সংকট থেকে উদ্ধার পেতে যুদ্ধ, আবার যুদ্ধের পরিণতিতে নূতনতর সংকট বৃদ্ধি, শোষণমূলক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় এই পরিস্থিতি থেকে পরিত্রাণ নেই। রুশ বিপ্লবের মধ্য দিয়ে সংকট উত্তরণের রাস্তাটি বাস্তবতা পেল। রুশ বিপ্লবের অনুপ্রেরণায় সারা দুনিয়া, বিশেষ করে ইউরোপ, আমেরিকার শ্রমিক শ্রেণীর মধ্যে আন্দোলনের উৎসাহ, উদ্দীপনা, উত্তাপ যতটা বাড়তে থাকলো, ততই শাসক বুর্জোয়া শ্রেণীর মধ্যে বিপ্লব ভীতি ও পুঁজিবাদ রক্ষার তাগিদ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকলো। তার কিছু কিছু কল্যাণমুখী সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করে আন্দোলনের উত্তাপ কমিয়ে বিপ্লবের হাত থেকে রক্ষা পেতে চাইল। 1919 সালে শ্রমিকদের 8 ঘন্টা শ্রম সময় মেনে নিয়ে মালিক,
শ্রমিক ও সরকারের পারস্পরিক দর কষাকষির আন্তর্জাতিক সংস্থা ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হল। ইংল্যান্ড ও আমেরিকায় নারীদের ভোটাধিকার মেনে নিয়ে সার্বজনীন নির্বাচন ব্যবস্থা শুরু হয় যথাক্রমে 1920 ও 1928 সালে। শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি সেবা খাতেও এই সমস্ত পুঁজিবাদী দেশ বেশ কিছু কল্যাণমুখী কার্যক্রম গ্রহণ করে। একই সাথে বিপ্লবী আন্দোলন ও সংগ্রামকে চরমভাবে দমন করা, চিন্তাগত ক্ষেত্রে নানা বিভ্রান্তি সৃষ্টি করে তথ্য উপস্থিত করা, শ্রমিক শ্রেণীর ভেতর থেকেই মালিক শ্রেণীর দালাল তৈরি করে শ্রম অভিজাত গোষ্ঠী তৈরি করার কাজে মনোযোগ দেয়। মধ্যবিত্ত নিম্নবিত্ত দেশেও বিপ্লবী আন্দোলন থেকে দূরে রাখতে একদিকে সম্পদ হারানোর ভয় দেখাতে থাকে এবং অন্যদিকে সম্পদ প্রাপ্তিযোগের নানা অলিক সম্ভাবনা সৃষ্টি করে প্রলুব্ধ করার ব্যবস্থা করে তুলতে থাকে। এককালের গুর্জ গণতান্ত্রিক অধিকারের অঙ্গীকার লঙ্ঘন করে নিত্য নতুন কালো আইন তৈরি করতে থাকে। সাম্প্রদায়িকতা, বর্ণবাদিতা সহ প্রতিক্রিয়াশীল নানা ভাবধারার আমদানি করে সাংস্কৃতিক ও নৈতিক অবনমন ঘটাতে থাকে। 1914 সালে মার্কিন অর্থনীতিতে মন্দা চলছিল, কিন্তু ইউরোপীয় যুদ্ধে অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করে আমেরিকান পুঁজি স্ফীত হলেও জনগণের, বিশেষ করে শ্রমজীবী জনগণের দুর্দশা লাঘবের বদলে তা আরো গভীর হতে থাকে। এই অবস্থায় যুদ্ধের অজুহাতে শ্রমিক শ্রেণীর আন্দোলন বা যে কোনো প্রকারে গণ আন্দোলনকে নস্যাৎ করার লক্ষ্যে প্রেসিডেন্ট উড্রো উইলসন 1917 সালে এসপিএনএস অ্যাক্ট ও 1918 সালে সিটিশন অ্যাক্ট জারি করেন। যারাই যুদ্ধের বিরোধিতা করছিল তাদের উপর কথিত এই আইনের খড়গ প্রয়োগ হতে থাকলো। 1918 সালে রুশ বিপ্লবের খবর বিশেষ করে মার্কিন সোশ্যালিস্ট পার্টির সদস্য জন রিডের লেখা প্রত্যক্ষদর্শীর বর্ণনামূলক বইয়ের মাধ্যমে আমেরিকায় ছড়িয়ে পড়ে। রুশ বিপ্লবের বার্তা শ্রমিক মেহনতি মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে। বিভ্রান্ত, হতাশাগ্রস্ত, নিষ্ক্রিয়, নানা মত ও পথে বিভক্ত সমাজতন্ত্রী বা সোশ্যাল ডেমোক্রেটিক শক্তিগুলি নতুন উদ্যমে কার্যক্রম গ্রহণ করতে শুরু করে। ট্রেড ইউনিয়ন আন্দোলন সক্রিয় হয়ে ওঠে এবং অসংখ্য ধর্মঘট করতে থাকে। তখন ওই সমস্ত কালো আইনের ব্যাপক গ্রেপ্তার ও দমনপীড়ন শুরু হয়। উইলসনের অ্যাটর্নি জেনারেল মিশেল পালমার এর নির্দেশে শত শত সোশ্যালিস্ট কমিউনিস্টদেরকে গ্রেপ্তার, হত্যা ও দেশটাকে বাধ্য করা হয়। 1919-20 এই অভিযান এত ব্যাপকতা পায় যে তা পালমার রেইড নামে পরিচিতি লাভ করে। এছাড়া এই সময় চরম প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী ভাবধারা বিশ্বাসী কু ক্লাস ক্লানের মতো প্রাইভেট গুপ্ত ঘাতক বাহিনী পুনরায় গড়ে ওঠে। তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে খ্রিস্টান ইহুদি সাম্প্রদায়িক বিভাজনের হীন মানসিকতার সুযোগ নিয়ে কার্ল মার্কস ও বলশেভিক নেতৃত্বের কারো কারো ঐতিহ্যগত ধর্ম পরিস্থিতিকে কাজে লাগিয়ে মার্কিন শাসকেরা রুশ বিপ্লবের জুডিও বলশিজম নামে প্রচার করতে থাকে। 1920 সালে মার্কিন শিল্পপতি হেনরি ফোর্ড দ্য ডারবান ইন্ডিপেন্ডেন্ট নামক পত্রিকা প্রকাশনা শুরু করেন। এই পত্রিকা শ্রমিক বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত রাশিয়াকে রাশিয়ান রুলড বাই জিউস হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করে। রুশ বিপ্লবকে গডলেস বলশেভিজম এবং তাদের অনুসারীদেরকে সন্ত্রাসের জন্মদাতা, খুনি ইত্যাদি নানাভাবে চিত্রিত করা হয়। এই পত্রিকায় এমনও লেখা হয় যে লেনিন আসলে ধর্ম পরিচয়ে ইহুদি এবং তিনি রবিবারে চার্চে যাওয়া নিষিদ্ধ করে শনিবারে সাবাতে যাওয়া চালু করেছেন। এই পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ সংকলিত করে দ্য ইন্টারন্যাশনাল জিউ, দ্য ওয়ার্ল্ড ফর মোস্ট প্রবলেম শিরোনামে 4 খণ্ডের বইও প্রকাশ করে। এত কিছুর পরেও রুশ বিপ্লব যে পুঁজিবাদের হাত থেকে মেহনতি মানুষের মুক্তির পর, সেই চেতনার প্রসার রোধ করা সম্ভব হয়নি। প্রথম বিশ্বযুদ্ধের পর শ্রমিক আন্দোলন ও বিপ্লবী সংগ্রাম শুধুমাত্র জারের রাশিয়াতে নয়, জার্মানি সহ অনেক ইউরোপীয় দেশেও শক্তিশালী ছিল। কিন্তু কেন সেসব দেশে বিপ্লব না হয়ে রাশিয়ায় হলো? এর জবাব হলো এই যে মার্ক্সবাদ যেহেতু একটি বিজ্ঞান ভিত্তিক বিচারধারা, সেই কারণে বাস্তব পরিস্থিতি অনুযায়ী তার সৃজনশীল প্রয়োগ ছাড়া কার্যকারিতা সৃষ্টি করা যায় না। কমরেড লেনিন সেই করণীয় কাজটি করতে সক্ষম হয়েছিলেন। যেমন 1917 সালে ফেব্রুয়ারি বিপ্লবের পর উদ্ভূত পরিস্থিতি বিশ্লেষণ ও বিপ্লবের দিক নির্দেশনা স্থির করতে মার্ক্সবাদের সঠিক প্রয়োগের অন্যতম উদাহরণ এপ্রিল ফুসলিস। এতে তিনি দেখিয়েছিলেন বিপ্লবের স্তর নির্ধারণের প্রশ্নটি প্রকৃত অর্থে কোন শ্রেণী রাষ্ট্র ক্ষমতায় আছে এবং কোন শ্রেণীকে উচ্ছেদ করে রাষ্ট্র ক্ষমতা দখল করবে তার উপর নির্ভরশীল। সনাতন ধারণাকে বাস্তবতার আলোকে পরিবর্তিত করে যে চিন্তা তিনি জন্ম দিয়েছিলেন মার্ক্সবাদের জ্ঞান ভাণ্ডারে, তা বিকশিত ধারণার অন্যতম সংযোজন বলা যায়। সুনির্দিষ্ট পরিস্থিতি, সুনির্দিষ্ট বিশ্লেষণ সাপেক্ষে বিপ্লবী সংগ্রামের নানা জটিল সন্ধিক্ষণে, অর্থাৎ চড়াই উতরাই, উত্থান পতনের নানা পরিস্থিতিতে মার্ক্সীয় বিচারধারায় পথ নির্দেশ করে সঠিক নেতৃত্ব দানে সক্ষম হয়েছিলেন কমরেড লেনিন। 1894 সালে নির্বাচনে থাকাকালে তার রচিত রাশিয়ার পুঁজিবাদের বিকাশ 1899, কি করিতে হইবে 1902, এক পা আগে 2 পা পিছে 1904, গণতান্ত্রিক আন্দোলনের সোশ্যাল ডেমোক্রেসির 2 রণকৌশল 1905,
ম্যাটেরিয়ালিজম অ্যান্ড ইম্পিরিয়াল ক্রিটিসিজম 1909, এক্সেলসিস 1917, রাষ্ট্র বিপ্লব 1917, লেফট উইং কমিউনিজম অ্যান্ড ইনফেন্টাইল ডিসঅর্ডার 1990 ইত্যাদি বই এই কথার ঐতিহাসিক 1920 এই কথার ঐতিহাসিক সাক্ষ্য বহন করছে। তাছাড়া সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের পরপরই প্রতিক্রিয়াশীল ও উৎখাত হওয়া শ্রেণীকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও আমেরিকায় সদ্য গঠিত রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় এবং দেশের বিভিন্ন স্থান দখল করে সোভিয়েত ভেঙে দিয়ে শেষ সরকার গঠন করে। ব্রিটিশ এবং ফ্রেঞ্চ সৈন্যরা উত্তরাঞ্চলের মনুস দখল করে, উত্তর রাশিয়ার সরকার গঠন করে। জাপানের সৈন্যরা ভ্লাদিভস্তক দখল করে সোভিয়েত ভেঙে দিয়ে বিদ্রোহী হোয়াইট গার্ডদের ক্ষমতায় ফিরিয়ে আনে। এইভাবে জার্মান সাম্রাজ্যবাদের গোপন সহযোগিতায় জন অঞ্চল প্রতিক্রিয়াশীলদের দখলে চলে যায় এবং যারা সোশ্যালিস্ট রেভলিউশনারিদের সহযোগিতায় সোভিয়েতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এইসব পরিস্থিতির সামরিক রাজনৈতিকভাবে মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে ওয়ার কমিউনিজম ও নিউ ইকোনমিক পলিসি পর্বে মার্ক্সবাদকে সৃজনশীলভাবে প্রয়োগ করতে হয় কমরেড লেনিনকে। পরবর্তী সময়ে কমরেড লেনিনের অনুপস্থিতিতে কমরেড স্ট্যালিনের নেতৃত্বে পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিস্ময়কর অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়। জনগণের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান ইত্যাদি সমস্যার সমাধান ও পরিকল্পনা লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে অগ্রগতি ছিল তুলনাহীন। 6 কোটি লোকের মাঝে বিলি করে ও আলোচনা পর্যালোচনা করে সমাজতান্ত্রিক রাশিয়ার সংবিধান গৃহীত হয়েছিল, যার নজির কথিত গণতান্ত্রিক পুঁজিবাদী বিশ্বে কোথাও খুঁজে পাওয়া যাবে না। সমাজতান্ত্রিক রাশিয়া দাবি করতে পেরেছিল যে সেখানে বেকার, ভিক্ষুক, পতিতার অস্তিত্ব নির্মূল করা সম্ভব হয়েছে, যা আজ পর্যন্ত কোনো পুঁজিবাদী সাম্রাজ্যবাদীদের দেশের পক্ষে কল্পনা করাও সম্ভব হয়নি। অক্ষরজ্ঞানহীন জনগণ ও কৃষি নির্ভর পশ্চাৎপদ অর্থনীতিতে নুজো একটি দেশকে কৃষি, শিল্প, সেবা, সংস্কৃতি ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে মার্ক্সবাদ অনুযায়ী পরিকল্পনাধীন সমাজতান্ত্রিক অর্থনৈতিক প্রয়োগে যে গতিতে উন্নত বিশ্বের সমকক্ষ করে তোলা হয়েছিল তা কেউ কখনো ভাবতে পারেনি। কিন্তু এত সুন্দর একটা রাষ্ট্রীয় ব্যবস্থা এত অর্জনের পরও ভেঙে পড়লো কেন? এই প্রশ্ন অত্যন্ত সহজ। সমাজতন্ত্র যেহেতু একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, সেই কারণে তাকে শ্রেণীহীন সাম্যবাদের পরিণতির দিকে নিয়ে যেতে হলে ক্রমান্বয়ে একটা স্তর থেকে উত্তরণ ঘটিয়ে অপেক্ষাকৃত উন্নত করে স্তরে এগিয়ে নিতে হয়। একটা স্তর অতিক্রমের সাফল্য যতই থাকুক, পরবর্তী ধাপে অধিকতর স্তর উন্নত স্তরে অগ্রসরের জন্য সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক প্রতিবন্ধকতা মোকাবেলা করে সফলভাবে অগ্রযাত্রা অব্যাহত না রাখতে পারলে তা পশ্চাদমুখী হয়ে পড়বে এবং এই অবনমনের পথে কালক্রমে পুঁজিবাদের প্রত্যাবর্তন সম্ভব হতে পারে। সোভিয়েত রাশিয়া তাই ঘটেছিল। কমরেড স্ট্যালিনের মৃত্যুর পর থেকে, বিশেষ করে বিংশতি কংগ্রেস থেকে যে নীতি নিয়ে তৎকালীন সোভিয়েত নেতৃত্ব চলতে চাইল তা সমাজতন্ত্রকে সুদৃঢ় করার মার্ক্সীয় পন্থা ছিল না। ঊনবিংশ কংগ্রেসের স্ট্যালিন বলেছিলেন, সোভিয়েত রাষ্ট্রের তখনও বুর্জোয়া ভাবাদর্শের অবশেষ, ব্যক্তি সম্পত্তিকে ভিত্তি করে গড়ে ওঠা মানসিকতা ও নৈতিকতার অবশেষ রয়ে যাচ্ছে, যার বিরুদ্ধে লড়াই চালাতে হবে। আদর্শগত লড়াইকে কোনোভাবেই খাটো না করার সতর্কতা প্রকাশ করা হয়েছিল। অষ্টাদশ এবং ঊনবিংশতম পার্টি কংগ্রেসে দল ও সমাজ অভ্যন্তরে নানা সমস্যা, দুর্বলতা, ত্রুটি ইত্যাদি চিহ্নিতকরণ ও চরিত্র নিরূপণ করে সমাধানের যে নীতি গৃহীত হয়েছিল সেগুলোকে অগ্রাহ্য করা হতে থাকলো। যেমন উৎপাদনের ক্ষেত্রে শ্রমিক ও সোভিয়েত নাগরিকদের সমাজতান্ত্রিক শ্রেণী চেতনা ও সংস্কৃতি প্রসারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির নীতি বিসর্জন দিয়ে বস্তুগত প্রণোদনা দেওয়ার বুর্জোয়ালিটিকে পন্থা হিসেবে গ্রহণ করে বলা হলো, আমাদের অবশ্যই শ্রমিকদের ব্যক্তিগত বৈষয়িক প্রণোদনা দেওয়ার মূলনীতি ধারাবাহিকভাবে অনুসরণ করে যেতে হবে। মনে রাখতে হবে, এই নীতির প্রয়োগ বাধাহীনভাবে উৎপাদন বৃদ্ধির প্রধান শর্ত। We must consistently apply the principle of giving workers the personal material incentive, bearing in mind that application of this principle is a prime condition for the uninterrupted growth of production. 1962 সালের শেষের দিকে প্রাপ্তি প্রকাশিত হল The Plan, Profit and Bonuses নামের প্রবন্ধ। মুনাফাকে উৎপাদনশীলতার পরিমাপক হিসাবে দেখার কথা বলা হতে থাকে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে সোভিয়েত রাশিয়া যখন বস্তুগত প্রণোদনা মুনাফাকে উৎপাদন বৃদ্ধির উপায় হিসেবে ভাবতে শুরু করেছে, তখন সমাজতান্ত্রিক বিশ্ব চীন এবং সোভিয়েত এই দুই শিবিরে বিভক্ত হওয়ার পর কিউবা স্ট্র্যাটেজিক কারণে সোভিয়েত ব্লকের থেকেও বলেছে সম্পূর্ণ ভিন্ন কথা। কিউবা বিপ্লবের নেতা কমরেড ফিদেল ক্যাস্ট্রো বলেছেন, সমগ্র পুঁজিবাদী সমাজে বস্তুগত প্রণোদনার মাধ্যমে ঘুরপাক খায় এবং নৈতিক উপাদানের দিকে সামান্যতম দৃষ্টি দেয় না। সমাজতন্ত্রের নির্মাণে বস্তুগত প্রণোদনাকে সার্বিক গুরুত্ব দেওয়ার কোনো ভূমিকা নেই এমন উদাহরণ
আমি এমন অনেক উদাহরণ আমি এগুলো দিয়েছি। নৈতিক ভূমিকার উপর সর্বাধিক গুরুত্ব না দিয়ে সমাজতন্ত্র গড়ে তোলার কথা বলাই সম্ভব নয়। সোভিয়েত ব্যবস্থা ভেঙে পড়ার পরও সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কিউবা যে আজও তার অস্তিত্ব বজায় রেখেছে তার অন্যতম কারণ হিসেবে উৎপাদন বৃদ্ধির প্রশ্নেও সমাজতান্ত্রিক চেতনা বা সংস্কৃতি বিবেচনা করার দৃষ্টিভঙ্গি এই পার্থক্য উল্লেখযোগ্য। সমাজতন্ত্র বিশ্বাসের সাথে অসঙ্গতিপূর্ণ আরো অনেক নীতিগত উল্লেখ করা যেতে পারে, যা মধ্য 50-এর দশক থেকে সোভিয়েত ইউনিয়নে অনুশীলন করা হয়েছে। ফলে কমিউনিস্ট চেতনার বদলে পুঁজিবাদী ভাব মানুষ প্রথমে সূক্ষ্ম আকারে দেখা দিলেও ক্রমান্বয়ে গুরুতর আকারে সমাজে, রাষ্ট্রে, পরিবারে, সংগঠনে প্রভাব বিস্তার করে। একদিকে বলা হলো 20 বছরের সোভিয়েত সমাজতন্ত্র সাম্যবাদে পৌঁছবে, অন্যদিকে রাজনীতি, অর্থনীতি ও প্রশাসনে এমন সব সংশোধনবাদী নীতি গ্রহণ করা হতে থাকলো যা পুঁজিবাদমুখী। এতে একদিকে আমলাতান্ত্রিকতা, দুর্নীতি, ভোগবাদী প্রবণতা বৃদ্ধি পেতে থাকলো, অন্যদিকে ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি ক্রমে ক্রমে সংহত হয়ে শ্রেণী হিসেবে প্রভাব বিস্তারকারী ভূমিকায় সমাজে আসর জমিয়ে বসতে থাকলো। সমাজ অভ্যন্তরে ক্ষুদ্র পুঁজির শিকড়ের বিপদ সম্পর্কে লেনিন এবং স্টালিন উভয়ই সতর্ক করেছিলেন। যৌথ সামাজিক উদ্যোগ দুর্বল হয়ে ব্যক্তি প্রবণতা বাড়তে থাকলো। এসবের অনিবার্য পরিণতি ছিল প্রতি বিপ্লবী অভ্যুত্থানের মাধ্যমে পুঁজিবাদ পুনঃপ্রতিষ্ঠা। প্রগতির অগ্রসর চেতনায় সংগঠিত যৌথ জনশক্তির কর্মোদ্যোগের শক্তি সামর্থ্য যে কত বিপুল ও বিশাল হতে পারে সোভিয়েত সমাজতন্ত্র তা দেখিয়েছে। 30 দশকের মহামন্দা সারা পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দুনিয়াকে যখন গ্রাস করে ফেলেছিল এবং যা আরেকটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছিল, তখন তার কোনো প্রভাব সোভিয়েত ইউনিয়নে পড়েনি। আর যুদ্ধ যখন বাস্তবে লেগে গেল, তখন ইংল্যান্ড, আমেরিকা এবং হিটলার নিজেও ভাবতে পারেনি রাশিয়া অতুলনীয় দুর্ধর্ষ জার্মান ফ্যাসিস্ট শক্তির সামরিক হামলা মোকাবেলা করতে পারবে। তারা সমাজতন্ত্রের শক্তি পরিমাপ করতে ব্যর্থ হয়েছিল, যে শক্তি অনেক কঠিন মূল্য দিয়ে হলেও নাৎসি ফ্যাসিবাদকে পরাস্ত করার প্রায় একক কৃতিত্ব দেখিয়েছিল। বিশ্বের শান্তিকামী মানুষের সামনে একমাত্র ভরসার স্থল হয়ে দাঁড়িয়েছিল সোভিয়েত সমাজতন্ত্র। দেশে দেশে সাম্রাজ্যবাদের অধীনতা মুক্ত হওয়ার আকাঙ্ক্ষায় উদ্বেলিত উপনিবেশিকতা বিরোধী জাতীয় মুক্তি সংগ্রামে সোভিয়েত ইউনিয়ন যেভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল এবং প্রেরণা সৃষ্টি করেছিল, তা বহু দেশের জাতীয় স্বাধীনতা ও মুক্তি আন্দোলনকে ত্বরান্বিত করেছিল। চীন, ভিয়েতনাম, কোরিয়া, কিউবাতে সমাজতান্ত্রিক আন্দোলনের বিজয় এবং দেশে দেশে বিপ্লবী সংগ্রামের শক্তি বৃদ্ধিতেও সোভিয়েতের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। যদিও শোধনবাদী নীতির কারণে সে ভূমিকা উত্তরোত্তর বৃদ্ধি করে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি। সোভিয়েত সমাজতন্ত্রকে এবং দেশে দেশে সমাজতান্ত্রিক আন্দোলনকে পরাভূত ও বিপর্যস্ত করার জন্য বহু আয়োজনের পাশাপাশি মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে সাম্রাজ্যবাদী শক্তিসমূহ সামরিক শক্তি জোট করে তোলে এবং ক্রমাগত সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকে। এই শক্তি বৃদ্ধির যুক্তি হিসেবে তারা সোভিয়েত ইউনিয়ন ও সমাজতান্ত্রিক দেশসমূহের থেকে আঙুল তোলে এবং কথিত শীতল যুদ্ধের নামে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহে গণবিরোধী স্বৈরতান্ত্রিক সরকার, সেনা সরকার প্রতিষ্ঠিত করে। হত্যা প্রতিষ্ঠা ও কুদেটার মাধ্যমে ক্ষমতার বদল ও দখলি অভিযান অব্যাহত রাখে। সোভিয়েতের পতনের পর এখন অত্যন্ত স্পষ্ট যে সাম্রাজ্যবাদী শক্তি সোভিয়েতের সামরিক শক্তি বৃদ্ধির জন্য নয়, নিজেদের যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন নির্ভর অর্থনৈতিক প্রয়োজনে সেই সময় যুদ্ধোন্মোদনা জারি রেখেছিল এবং আজও তা অব্যাহত আছে। আজ সোভিয়েত সহ ইউরোপীয় দেশের সমাজতন্ত্র নেই। এই অল্প কয়েকটি ছোট দেশে বর্তমান সমাজতান্ত্রিক ব্যবস্থা বজায় আছে, রাষ্ট্র ব্যবস্থা বজায় আছে। স্বাভাবিক কারণে বিশ্ব ব্যবস্থা হিসেবে সমাজতন্ত্র আজ অত্যন্ত দুর্বল। তবে লক্ষণীয়ভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাধারণ মেহনতি মানুষের মধ্যে পুঁজিবাদের বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভ ও বিক্ষোভের বারংবার প্রকাশ হচ্ছে। বিপ্লবী সংগ্রামের নবজাগরণের প্রতিষ্ঠার সম্ভাবনাময় হয়ে উঠছে, কারণ সাম্রাজ্যবাদী পুঁজিবাদী ব্যবস্থা বর্তমানে ধনী দরিদ্রের বৈষম্যকে চূড়ান্ত অবস্থানে দাঁড় করিয়েছে। এবছরই প্রকাশিত পরিসংখ্যান বলছে যে সম্পদ বন্টন তালিকায় উপরের মাত্র 8 জন ধনী ব্যক্তির হাতে যে পরিমাণ সম্পদ জমা হয়েছে, তা বন্টন তালিকায় নিচে 360 কোটি মানুষের মোট সম্পদের চেয়েও বেশি। বৈষম্যের তীব্রতায় দেশে দেশে নতুন করে জন্ম দিচ্ছে বিক্ষোভে। খোদ মার্কিন দেশে 99 বনাম 1 মানুষের আন্দোলন সারা পৃথিবীর মানুষের সৃষ্টি করেছে। বুর্জ গণতন্ত্রের আদর্শগত সারবস্তুর সামান্য ছিটে ফোটাও আজকের পুঁজিবাদী রাষ্ট্র নেই। পুঁজিবাদ শুধুমাত্র গণতন্ত্রের আলখেল্লা জড়িয়ে আর মুখোশ করে দাঁড়িয়ে আছে। একদিকে টাকার শক্তি, পেশি শক্তি, গণবিরোধী আইন কানুন, সাম্প্রদায়িক প্ররোচনা, বর্ণবাদের উস্কানি ইত্যাদির মাধ্যমে জনজীবনের প্রতিবাদ প্রতিরোধের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে রাষ্ট্রের প্রশ্রয়ে অসৎ ব্যবসা, মাদক ব্যবসা, ফাটকা কারবার, দুর্নীতি, কর ফাঁকি ও সম্পদ লুণ্ঠনের অবাধ সুযোগে মুষ্টিমেয় গোষ্ঠীর হাতে
অঢেল সম্পদ ও ক্ষমতা কর্তৃগত করার ব্যবস্থা করে তোলা হয়েছে। কমিউনিস্ট ইশতেহারে মার্ক্স দেখিয়েছিলেন কিভাবে বস্তুগত ও ভাবগত সকল উৎপাদন পুঁজির অধীন হয়ে পড়ে, as in material, so also in intellectual production. বিশ্বব্যাপী সর্বোচ্চ মুনাফা লাভে অস্ত্র, মাদক, পর্নোগ্রাফি, নারী ব্যবসা ইত্যাদি সংস্কৃতি বিনাশী কাজ চলছে বেপরোয়াভাবে। কার্ল মার্ক্স প্যারি কমিউনের অভিজ্ঞতা থেকে বুর্জোয়া গণতন্ত্র সম্পর্কে যে কথা বলেছিলেন, রুশ বিপ্লবের নেতা কমরেড লেনিন সেই কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্র বিপ্লব গ্রন্থে বলেছিলেন যে বুর্জোয়াদের গণতন্ত্র এখন কয়েক বছর পর পর শোষক বুর্জোয়া শ্রেণীর কোন অংশ জনগণের উপর শোষণ শাসন চালাবে তার অনুমোদন নেওয়ার ব্যবস্থা করতে পরিণত হয়েছে। আমাদের মতো দেশের নিয়মতান্ত্রিক ক্ষমতা বদলের সে ধারাও অকার্যকর হয়ে পড়েছে। বাংলাদেশের শাসক শ্রেণী একটি বিশ্বাসযোগ্য নির্বাচন সম্পন্ন করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। বৈষম্য আকাশচুম্বী, বুর্জোয়া রাষ্ট্রের 3 অঙ্গ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইনসভা, কোনোটার প্রতি জনগণের বিন্দুমাত্র আস্থা নেই। লুটপাটতন্ত্র, পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র রাষ্ট্রের গণতান্ত্রিক চেহারা ঢেকে ফেলেছে। গুম খুন আজ জনজীবনের নিত্যদিনের ঘটনা। প্রতিদিন নারী ধর্ষণ, শিশু নির্যাতন নিত্য নতুন কুৎসিত চেহারায় আত্মপ্রকাশ করছে। লুণ্ঠন ও বৈষম্য এমন পর্যায়ে পৌঁছেছে যে 0.7% মানুষের হাতে পৃথিবীর সম্পদের 45.9% কুক্ষিগত। তাই সবার মনে প্রশ্ন, দুনিয়া জুড়ে ক্রমবর্ধমান সংকটের মধ্যে বাঁচার পথ কি? মানুষের এই প্রশ্নের উত্তর হলো এই যে সমাজতন্ত্র বা সাম্যবাদের কোনো বিকল্প নেই। কিন্তু পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ যত সংকটগ্রস্তই হোক কিংবা মুমূর্ষু দশায় পতিত হোক, তা আপনা আপনি উচ্ছেদ হবে না। তাকে উচ্ছেদের জন্য ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিয়মাবদ্ধ শ্রমিক শ্রেণীর বিপ্লবী সংগঠন চাই। সেই দলের সুযোগ্য নেতৃত্বাধীন আন্দোলন গড়ে তোলা চাই। আর এই প্রসঙ্গে রুশ বিপ্লবের ঐতিহাসিক শিক্ষা প্রণিধানযোগ্য। আমাদের দেশে বিপ্লবের বাস্তব পরিস্থিতি, অবজেক্টিভ কন্ডিশন পুরো মাত্রায় বিদ্যমান, কিন্তু তার বিষয়গত প্রস্তুতি, সাবজেক্টিভ প্রিপারেশন ততটাই পিছিয়ে পড়া, দুর্বল ও অসম্পূর্ণ। বামপন্থী ও কমিউনিস্ট শক্তি বহুদা বিভক্ত, বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত। আজ তাই প্রয়োজন সকল বাম শক্তির ঐক্যবদ্ধ অবস্থান। বিশ্বজুড়েই এই বাস্তবতা বিরাজমান। যে পরিস্থিতি মোকাবেলার উদ্দেশ্যে কমরেড লেনিন তৃতীয় আন্তর্জাতিক গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, সমাজতান্ত্রিক শিবিরের পতনের পর দেশে দেশে কমিউনিস্ট আন্দোলন গড়ে তুলতে সেই প্রয়োজনীয়তা নতুন করে অনুভূত হচ্ছে। তৃতীয় আন্তর্জাতিক উদ্দেশ্য ছিল in upholding the principles of the working class movement, in helping to promote consolidation in a number of countries of the vanguard of the foremost workers in the real working class party, and in helping them mobilize workers for the defense of their economic and political interests and for the struggle against fascism and the war. বিশ্বব্যাপী গণতন্ত্র হরণ ও ফ্যাসিবাদী আক্রমণের মুখে শক্তিশালী সমাজতান্ত্রিক শিবিরের অনুপস্থিতিতে বিশ্বব্যাপী কমিউনিস্ট সংহতি আজ অত্যন্ত জরুরি। সাম্যবাদী আদর্শ মর্মবস্তুতে আন্তর্জাতিক, কিন্তু তার রূপে জাতীয়। বর্তমান সময়ে বিশ্ব সাম্যবাদী আন্দোলনের একটা বড় দুর্বলতা এই যে এখন কোনো আন্তর্জাতিক কেন্দ্র নেই। তাই আন্তর্জাতিক কেন্দ্র গড়ে তোলা ছাড়া বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিকতাবাদী রাজনীতির অগ্রগতি সম্ভব নয়। আমরা মনে করি এটা শুধু কোনো একটা ঘোষণা দিয়ে বা কারো দ্বারা নির্ধারিত কোনো প্রক্রিয়ায় গড়ে উঠবে না। তাছাড়া আন্তর্জাতিক পরিসরে দেশে দেশে বিপ্লবী সংগ্রামের অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা সংহতি জ্ঞাপনের কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেই। এই বিষয়গুলোকে বিবেচনায় রেখে আজকের দিনে রুশ বিপ্লবের শতবর্ষে আমরা আবারও করণীয় কর্তব্য হিসেবে বলতে চাই, বিশ্ব পরিসরে, আঞ্চলিক পর্যায়ে ও জাতীয় ক্ষেত্রে সকল বামপন্থী ও কমিউনিস্ট বিপ্লবী শক্তির মধ্যে পারস্পরিক সংহতি সম্পর্ক গড়ে তোলা দরকার। সাম্রাজ্যবাদ বিরোধী একটা মঞ্চ আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে গড়ে তোলা প্রয়োজন। শ্রমিক, কৃষক, ছাত্র, নারী, পেশাজীবীদেরও আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সংহতি মঞ্চ গড়ে তোলা অপরিহার্য। আমরা আমাদের এই উপমহাদেশের সকল বাম ও কমিউনিস্ট শক্তি সমূহের মধ্যে একটা সংহতি সম্পর্ক প্রতিষ্ঠা করাকে সময়ের দাবি বলে মনে করি, বিশেষ করে রুশ বিপ্লবের এই শতবর্ষে। আজকে যারা আমাদের আমন্ত্রণের সাড়া দিয়ে অংশ নিয়েছেন তাদের সবার প্রতি আমাদের আহ্বান রইল। সকলকে ধন্যবাদ। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয়